12 নম্বর ম্যাথটা হচ্ছে 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার 1 বছরের নিম্ন লিখিত সংখ্যকবার ট্রাফিক আইন ভঙ্গ করে। তাহলে ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা 0, দ্যাট মিন্স একটা ট্রাফিক আইনও ভঙ্গ করে না এরকম ব্যক্তির সংখ্যা হচ্ছে 1910 জন। একটা করে 46 জন, দুইটা করে 18 জন, তিনটা করে 12 জন, চারটা করে 9 জন, চারের অধিক, মানে চারের অধিক বলতে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এইরকম করে 5 জন। এখন ক নাম্বার কোশ্চেন, একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গের সম্ভাবনা কত? তাহলে আমরা প্রথমে দেখব ড্রাইভার সংখ্যা কত। ড্রাইভার সংখ্যা তো 2000 বইলাই দিছে, তাও তোমরা একটু লিখে নিবা যে দেওয়া আছে মোট ড্রাইভার সংখ্যা একটু দেখাই দিবা। 1910 যোগ 46 যোগ 18 যোগ 12 যোগ 9 যোগ 5 জন। তাহলে সবগুলো একসাথে যোগ করলে হবে 2000 জন। তাহলে আমাদের সম্ভাবনার ম্যাথে এটা হচ্ছে মোট গঠনার সংখ্যা, মোট গঠনার সংখ্যা ইকুয়াল 2000। তাহলে আমাদের এখানে বলছে একজন ড্রাইভার দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গের সম্ভাবনা, তাহলে একবার করে কয়জন? 46 জন। তাহলে কথাটা লিখবা এবং একবার আইন ভঙ্গ করে, একবার আইন ভঙ্গ করে এমন ড্রাইভার সংখ্যা, এমন ড্রাইভার সংখ্যা কতজন হবে? 46 জন। তাহলে এটাকে আমরা কি বলি? অনুকূল ঘটনার সংখ্যা। অতএব তোমার অনুকূল ঘটনার সংখ্যা ইকুয়াল হচ্ছে 46। হ্যাঁ, এখন আমরা জাস্ট লিখব যে অতএব ড্রাইভারটি একবার আইন ভঙ্গের সম্ভাবনা, অতএব ড্রাইভারটির একবার আইন ভঙ্গের সম্ভাবনা। বাংলা কথা লিখতে পারো অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ঘটনার সংখ্যা, অথবা না লিখা একবারে লিখতে পারো, কারণ তোমরা তো অনেকবারই অঙ্কগুলা করছো। কাটাকাটি করলে কত হয়? 23/1000। আরো ছোট হয়? 23/1000। আচ্ছা, এই হচ্ছে আমাদের কয়ের কথা। খতে কি বলছে? খতে বলছে ড্রাইভারটি চারের অধিকবার। খ করার জন্য এইটুকু তোমরা আবার করে নিবা, আমি আর করতেছি না যেহেতু ওইখানে করা আছে। তোমার এইটুকু তোমরা অবশ্যই একবার করে নিবা। তাহলে মোট ঘটনার সংখ্যা হচ্ছে তোমার কত? 2000। এখন বলছে চারের অধিক, তাহলে কথাটা কি হবে? ওইটুকু তোমরা করে নিবা এবং এবং কয়টা বাজে? আসো। এবং তোমার 4 এর অধিক বার আইন ভঙ্গের বা ভঙ্গ করে এমন ড্রাইভার সংখ্যা, 4 এর অধিকবার আইন ভঙ্গ করে এমন ড্রাইভার সংখ্যা হচ্ছে কয়জন? 5 জন। অতএব আমরা কি লিখব? প্রশ্ন করছিল ড্রাইভারটি 4 এর অধিকবার আইন ভঙ্গের সম্ভাবনা, অতএব ড্রাইভারটির 4 এর অধিকবার আইন ভঙ্গের সম্ভাবনা, আইন ভঙ্গের সম্ভাবনা ইকুয়াল টু আমরা কত লিখব? অনুকূল ছিল কত? এখানে মনে আমরা আরেকটা কথা লিখি দিই না, যে অতএব অনুকূল ঘটনার সংখ্যা। হ্যাঁ, লিখে নি ওটা। অতএব অনুকূল ঘটনার
সংখ্যা তোমার ইকুয়াল হচ্ছে 5, তাহলে 5/2000 কাটাকাটি করলে 1/400 হবে। এই হচ্ছে মোটামুটি 12 নম্বর অঙ্কটা। চলেন 13 নম্বর, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের গঠনার প্রবাবিলিটি ট্রি তৈরি করো, মানে বাংলায় বলে প্রবাহ চিত্র। তাহলে তোমরা ফার্স্টে লিখবা হচ্ছে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের প্রবাহ চিত্র, অথবা ইংলিশ হচ্ছে কি প্রবাবিলিটি ট্রি। ওকে, আচ্ছা আমাদের এখন কি করব, প্রথমে মুদ্রা, এটা কিন্তু তোমরা কাট পেন্সিল দিয়ে করবা, এই লেখাটা তুমি বল পেন দিয়ে লিখো, বাট এই যে এখন যেটা করবা এটা অবশ্যই কাট পেন্সিল দিয়া। প্রথমে আমরা মুদ্রা লিখব, তাহলে মুদ্রার মধ্যে পিঠ দুইটা, একটা হেইট এইচ। প্রথম ক্লাসে বেসিকের মধ্যে বলছিলাম একটা মুদ্রা তুমি নিক্ষেপ করছো, মুদ্রা নিক্ষেপ করার পরে আমরা তো শাপলার পার্ট আরেকটা ফ্যামিলি পার্ট পাবো। শাপলার পার্টটাকে এইচ দিয়ে প্রকাশ করে, শাপলার লিখে না, আর ফ্যামিলির পার্টটাকে টি দিয়ে প্রকাশ করে, হেড টেল। ওকে, মানে দুইটা পিঠকে ম্যাথের ভাষায় দুইটা নাম দেওয়া হয়। ওকে, আচ্ছা তাহলে মুদ্রা নিক্ষেপ করা হয়ে গেছে। তারপরে ছক্কা, ছক্কার মধ্যে কি আছে 1 থেকে 6, একটু নিচ থেকে করবা যাতে এখানে 6টা লিখতে পারো, 1 2 3 4 5 এবং হচ্ছে কি 6। তাহলে 1 2 3 4 5 6। এখন টি থেকে সেম ব্যাপারটা আসবে, তাহলে টি থেকে আসবে প্রথমে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এবং 6। এখন আমরা কি লিখবো, নমুনা ক্ষেত্রটা একটু লিখবো। হ্যাঁ, তোমরা নিচে লিখো, আমি পাশে লিখতেছি। তাহলে অতএব নমুনা ক্ষেত্রটি তোমার কি হবে, H1। অনেকে হয়তো ব্যাপারটা বুঝতেছো না, মনে করো তোমার তোমার এক হাতের মধ্যে কয়েন আর ছক্কা দিলাম, তুমি উপরে ঢিল মারলা, এটা তো নিচে পড়বে, সম্ভাবনা কি আছে, মানে মুদ্রার মধ্যে হেড পড়ার সম্ভাবনা আছে, মানে শাপলার পাট্টা পড়ার সম্ভাবনা আছে, ছক্কাতে 1 পড়তে পারে, 2 তো পড়তে পারে। তাহলে গণনাটা কি করতে পারে, H1 হইতে পারে, গণনা তো H2 হইতে পারে, অথবা H3, অথবা H4, অথবা H6, অথবা H5, অথবা H6। এমনও তো হইতে পারে তোমার মুদ্রার মধ্যে টেল পড়ছে আর ওইখানে 1 পড়ছে। মানে নিক্ষেপ করলে, তুমি যদি নিক্ষেপ করো 100 বারও যদি নিক্ষেপ করো, এখানে 6টা ঘটনা হবে, এখানে 6টা হবে, 12টা ছাড়া অন্য কিছুই হবে না। নমুনা ক্ষেত্র মানে হচ্ছে ওইটা দ্বারা কি ঘটতে পারে ওইটা তুমি লিখবা। তাহলে আমাদের এখানে হইতে পারে কি, প্রথমে H1 H1 H2 H3 H4 H5 H6, আবার T1 T2 T3 T4 T5 এবং টি কি তোমার 6। দেখো তুমি যদি নিক্ষেপ করো এই 12টা গঠনার ছাড়া অন্য কিছুই হবে না। কথা কি ক্লিয়ার? এখন পরীক্ষাতে অনেক সময় এটা আসে, এমসিকিউতে একটু তাকাও, যে একটা ছক্কা একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কয়টা, এইভাবে চিত্র আইকা তার নমুনা ক্ষেত্র কয়টা, 1 2 3 4, টোটাল 12টা। এটাকে শর্টকাট একটা টেকনিকে করা যায়, সেটা হচ্ছে মুদ্রার পিঠ কয়টা, 2টা, তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু ছক্কার পিঠ কয়টা, 6টা, 6 টু দি পাওয়ার n। এখন মুদ্রা বলছে একবার নিক্ষেপ করতে, তাহলে এর মানে 2 টু দি পাওয়ার 1 ইনটু 6 টু দি পাওয়ার 1, তাহলে 2 ইনটু 6 মানে কত, 12। গল্পটা যদি প্রশ্ন যদি এরকম করা হয়, মুদ্রা 2বার নিক্ষেপ করছে, ছক্কা একবার, এখন তুমি এত বড় প্রবাবিলিটি আই ক্যান সিকিউ তো করতে পারবে না, তখন কি করবা, লিখবা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মুদ্রা 2বার, দ্যাটস ওয়াই পাওয়ার n এর জায়গায় আমি 2 লিখছি, আর ছক্কা কয়বার, একবার, দ্যাট মিন্স 4 ইনটু 6 মানে 24। যদি এখন বলি মুদ্রা 10 বার ছক্কা 15 বার, বের করা সম্ভব? তোমার যার পিঠ যতটা, এখন মনে করো টেকনিক্যালি একটু ঘুরায় বললাম, আমি এমন একটা মানে আয়তক্ষেত্র নিক্ষেপ করতেছি, যদি আয়তক্ষেত্র পিঠ কখনো 4টা হয় না, মনে করো দল্লা 4টা,
এবং একটা মুদ্রা নিক্ষেপ করছো, তার নমুনা ক্ষেত্র কয়টা? একটা আয়তক্ষেত্র একবার, যার পিঠ হচ্ছে 4টা পৃষ্ঠ, 6টা না, ছক্কার তো 6টা পৃষ্ঠ। তখন কিন্তু সূত্র তোমাকে মডিফাই করতে হবে। মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, আয়তক্ষেত্র তো আমি পিঠ বলছি 4 টু দি পাওয়ার n। তোমরা আমার কথাটা কি বুঝছো? যদি অষ্টভুজ আকৃতির একটা গণকের কথা বলা হয়, ঘনক যুদ্ধ অষ্টভুজ আকৃতি কখনো হবে না, এবং একটা মুদ্রা নিক্ষেপ করতে বলছে, তার নমুনা ক্ষেত্র কয়টা হবে? অষ্টভুজ মানে কত? তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 8 টু দি পাওয়ার n। আমি তোমাকে সূত্র ডিজাইনটা শিখাইলাম। অষ্টভুজের মধ্যে পৃষ্ঠ হচ্ছে 8টা। এখন বলা হইলো অষ্টভুজাকৃতির যে বস্তুটা, এটা তুমি দুইবার নিক্ষেপ করছো, মুদ্রা তুমি একবার নিক্ষেপ করছো। এখন আমারে বলো টোটাল নমুনা ক্ষেত্র কয়টা হবে? কয়টা হবে? মুদ্রা একবার 2 টু দি পাওয়ার 1, আর অষ্টভুজ হচ্ছে কি দুইবার। তাহলে 8 স্কয়ার মানে কত? 64, এর সাথে 2 গুণ করলে কত হবে? তোমার 128 বার হবে। কাহিনী কি বুঝছো? এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। নাও চলো 14 নাম্বার, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। একবার মুদ্রা নিক্ষেপ করতে বলছে। এই ছকের ভিতরে প্রবাবিলিটি আঁকা দরকার নাই, তবে এটা যে নমুনা ক্ষেত্র, তুমি চাইলে রাফের মধ্যে আঁকতে পারো। মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয়, এই হচ্ছে মুদ্রা, ওকে? তাহলে একবার নিক্ষেপ করলে এইচ আসবে, আর কি আসবে? টি আসবে। আর কোনো সম্ভাবনা আছে? অবশ্যই না। তাহলে আমরা এখানে কি করব? এইচ কমা টি সেকেন্ড ব্র্যাকেট দিলে পারো, যেহেতু এখানে কি সকল সম্ভাব্য ফলাফল লিখতে বলছে। হ্যাঁ, আমরা ফলাফল নরমালি কি করি? সেটের ভাষায় লিখি সেকেন্ড ব্র্যাকেট, ওকে? মানে যেটাকে আমরা কি বলি, তোমার নমুনা ক্ষেত্র বলি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দুইবার মুদ্রা নিক্ষেপ করতে বলছে, এটার উপর ওভাররাইটিং করলাম। যদি দুইবার, অথবা নিচে তোমরা লিখো এটা একবার মুদ্রা ছিল, মুদ্রা যদি দুইবার হয় তাহলে এই হচ্ছে তোমার এইচ, আর এটা টি। প্রথম মুদ্রা থেকে হয় এস আসবে অথবা টি আসবে। দ্বিতীয় মুদ্রায় আবার এইচ টি। প্রথম মুদ্রায় যদি টি আসে, দ্বিতীয় মুদ্রায় এইচ অথবা টি। বলো নমুনা ক্ষেত্র কি হবে? এইচ এইচ, অথবা এইচ টি, অথবা টি এইচ, অথবা টি টি। তো আমরা এখানে লিখবো তোমার কি এইচ এইচ, এইচ টি, টি এইচ এবং টি টি, ওকে? নমুনা ক্ষেত্র তোমরা রাফে করে নিতে পারো। আচ্ছা, এখন 3বার মুদ্রা নিক্ষেপ করতে বলছে। যদি 3বার বলে তাহলে এই হচ্ছে মুদ্রা, মুদ্রা প্রথম মুদ্রা এইচ অথবা টি, দ্বিতীয় মুদ্রা এইচ টি, এটা তো কি হবে? এইচ টি হবে। এটাও এইচ টি, এটাও এইচ টি, এইচ টি এবং কি এইচ টি। তাহলে চলো আমরা নমুনা ক্ষেত্র বানাই। নমুনা ক্ষেত্র কি হবে? এইচ এইচ এইচ, ওকে? এইচ এইচ টি, তারপর এইচ টি এইচ, এইচ টি টি। আচ্ছা, পরে টি এইচ এইচ, পরে টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখন এইখানে সম্ভাবনা লেখা পি লিখছে। পি মানে হচ্ছে প্রবাবিলিটি, মানে আগে বাংলায় বলতো, এখন প্রতীক দিয়ে বুঝাইছে। মানে পি অফ টি মানে একটা টি পাওয়ার সম্ভাবনা কত? তাকাও, একটা টি পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা প্রথম একবার মুদ্রা নিক্ষেপ করছো, এখানে মোট গণনা কয়টা? দুইটা। নিচে হবে একবার টি আছে কয়টার মধ্যে? একটার মধ্যে। তাহলে উত্তরটা হবে 1/t। তোমরা কি ব্যাপারটা বুঝছো? সম্ভাবনা নির্ণয়ের সূত্র অনুকূল গণনার সংখ্যা বাই মোট গণনার সংখ্যা। একবার মুদ্রা নিক্ষেপ করলে মোট গণনা হয় দুইটা, নিচে 2 দিচ্ছি, আর টি আসবে কয়বার? একবার। উপরে টি দিচ্ছি, মানে 1/t। তার 1h মানে একটা h, তুমি তো সক্কারে ঢুকাই ফেলছো মাথার মধ্যে। মানে এখানে একটা 1h দিয়ে বলেছে একটা h। তাহলে তুমি যখন যখন দুইবার মুদ্রা নিক্ষেপ করছো, যে এটা একটা h হইছে, এটা তো একটা h হইছে, ঠিক আছে? তাহলে অনুকূল গণনার সংখ্যা কয়টা? দুইটা। আর মোট গণনা কয়টা? চারটা। তাহলে এটা হবে 2/4, কাটাকাটি করলে 1/2। তোমরা কি ব্যাপারটা বুঝছো? বাংলায় প্রশ্ন করলে ব্যাপারটা এরকম বলতাম যে দুইবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে একবার এইচ আসার সম্ভাবনা কত? এটাকে শর্টকাটে পি অফ 1h বলা হয়েছে।
তারপরে পি অফ এইচ টি, মানে এইচ টি কয়বার আসছে বলো? এইচ টি এটা না, শুধু এটা কিন্তু টি এইচ, এইচ টি না। তাহলে অনুকূল করো না একটা, মোট না কয়টা? চারটা। দ্যাট মিন্স উত্তর হবে 1/4। আচ্ছা, তিনবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বলছে এইচ এইচ টি, কি বলছে? এইচ এইচ টি। এখন এইচ এইচ টি কয়বার আছে? একবার। তাহলে 1/8। এখানে বলছে দুইটা এইচ, এটাতে দুইটা এইচ আছে, এটা তো দুইটা এইচ আছে, এটা তো দুইটা এইচ আছে, ইভেন্চুয়ালি আরো আছে না? তিনটা না? তিনটা। এটা কিন্তু তিনটা এইচ, এটা কিন্তু কাউন্টেবল হবে না। তাহলে 3/8, এই হচ্ছে মোটামুটি উত্তর। আমি এটারে একটু এলাবোরেট করি। এলাবোরেটের ব্যাপারটা হচ্ছে তোমরা এটা এক্সট্রা হিসাবে তুলে রাখবা, মানে এই বইয়ের মধ্যে নাই, বাট আমি ভবিষ্যতে তোমার এটা লাগবে। সেটা হচ্ছে কি, প্রশ্ন করছে বড় জোর একটা এস আসার সম্ভাবনা কত? এক্সট্রা পার্ট, এক্সট্রা পার্টে আমি 1 নাম্বার দিলাম। প্রশ্ন হচ্ছে বড় জোর একটা এস আসার সম্ভাবনা কত? তাহলে বড় জোর একটি এইস আসার সম্ভাবনা, আমি ডিরেক্ট উত্তর লিখতেছি, প্রশ্ন লিখলাম না। হ্যাঁ, এখন বড় জোর বলতে আমি তিনটা মুদ্রার ক্ষেত্রে বলছি, কিন্তু তিনটা পার্ট ছিল, একটা মুদ্রা, দুটা মুদ্রা, তিনটা মুদ্রা। এখন যতগুলা করতেছি সব কি তিনটা মুদ্রার ক্ষেত্রে। এখন এই জিনিসটা তোমরা টাকা দিয়ে কনসিডার করো, আমরা অনেকে প্যাচ লাগাই। আমি তোমারে বলছি আমাকে বড় জোর 1 টাকা দিবা, এই কথাটার মানে কি? বড় জোর মানে সর্বোচ্চ 1 টাকা, হয় 1 টাকা দিবা নতুবা টাকা দিও না, তোমার কাছে নাই কি আর করার। হ্যাঁ, তাহলে যাদের মধ্যে একটা এস আছে তাদেরকে তো নিতেই হবে, যাদের মধ্যে এস নাই তাদেরকে নিতে হবে। তাহলে একটা এস, এটা তো তিনটা এস কাউন্ট করব না, এটা দুইটা এস কাউন্ট করব না, এটাও করব না, এটা করব একটা, দুইটা, তিনটা, চারটা। তোমরা কাহিনী কি বুঝছো? তাহলে এখানে হবে 4/8, মানে 1/2। আমি একটু রেফারেন্স হিসেবে এটা অ্যাড করে দিচ্ছি, বলো। তিনটাতে, মানে বড় জোর কথাটার মানে হচ্ছে কি, আমার কথা শোনো, বড় জোর কথাটার মানে হচ্ছে যে বললাম বড় জোর 1 টাকা দিবা, হয় 1 টাকা দিবা, না থাকলে দিও না। কথার মধ্যে কিন্তু না দেওয়ার কথাটা লুকায় আছে। আমি তো বলছি না আমার 1 টাকা দিবা, তুমি টাকা দিয়ে চিন্তা করো, 1 টাকা দিবা মানে কি আমাকে 1 টাকা দিতেই হবে তোমার। কিন্তু আমি যখন বলছি বড় জোর 1 টাকা দিও, তাহলে হয় 1 টাকা দাও, নাই তুমি কি করবা? আর মানে যেগুলোর মধ্যে একটা এস আছে এদেরকে নিতে হবে, যাদের মধ্যে এক্স নাই এদেরকে নিতে হবে। একটু রেফারেন্সের মধ্যে লিখে রাখতেছি। তাহলে আমরা কাদের কাদের কাউন্ট করছি? এইচ টিটি, তারপরে এইচ টিটি, তারপরে আরেকটা কি লিখছিলা? টি এইচ। আমরা তো একটা এস নিয়ে কথা বলতেছিলাম না? একটা ছিল এইচ টিটি, এটা নিছি। তারপরে এটা দুইবার লিখছি তো, টি এইচ টি, আরেকটা কি টিটি এইচ এবং টিটিটি। কারো কনফিউশন আছে? আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন, বড় জোর দুইটা টি, বড় জোর দুটি টি আসার সম্ভাবনা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তো বুঝছি নিচে 8 হবে। আচ্ছা, রেফারেন্সের মধ্যে বলো বড় জোরের মধ্যে কারে কারে নিব? যেগুলোতে দুইটা টি আছে ওদেরকে নিব, যেগুলোর মধ্যে একটা টি আছে নিবা? কেন নিবা না? যেগুলোর মধ্যে একটা টি আছে ওদেরকে নিবা, যাদের মধ্যে টি নাই। বড় জোর কথাটার মানে যেটা বলবে ওইটা তো নিতেই হবে, এর ছোটগুলাও নিতে হবে, নাইগুলাও নিতে হবে। কেন বড় জোর বলছে না আমাকে বড় জোর 2 টাকা দিবা, যেগুলা দুইটা টি আছে এদেরকে নিবা, যেগুলোর মধ্যে একটা টি আছে ওদেরকেও নিবা, যেদের মধ্যে টি নাই ওদেরকেও নিবা। তাহলে কেন প্রথমের মধ্যে টি তো নাই? আচ্ছা, প্রথমটা তাহলে কত হবে? এইচ এইচ এইচ, তারপরে এইচ এইচ টি একটা টি আছে, এইচ টি এইচ একটা টি আছে, এইচ টি টি দুইটা টি আছে,
টি এইচ এইচ একটা ডি আছে, টি এইচ টি দুইটা ডি আছে, টি টি এইচ শুধু লাস্টেরটা হবে না। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হবে কি 7/8। একটু কঠিন লাগতেছে নাকি? আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন, বড় জোর 3টা এইচ, বড় জোর কথা যেই কথা, বড় জোর বলা যেই কথা, সর্বোচ্চ কিন্তু একই কথা। হ্যাঁ, পাবলিকের সর্বোচ্চ কথা লিখে দিলাম, সর্বোচ্চ 3H আসার সম্ভাবনা। বলো তাহলে, যেগুলোর মধ্যে 3টা H আছে ওদেরকে নিতে হবে, যেগুলোর মধ্যে 2টা H আছে সেটাও নিতে হবে, যেগুলোর মধ্যে একটা H আছে ওইটা নিতে হবে, যেগুলোর মধ্যে H নাই এটা নিতে হবে। তাহলে সবগুলা মানতেছে, তাহলে রেফারেন্স আমরা কি লিখবো? H H H H H T H T H H T T T H H T H T T T H এবং T T T। তাহলে উপরেও 8 নিচেও 8 ইকুয়াল কি 1। আচ্ছা, এখন আমরা কমপক্ষে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কমপক্ষে কমপক্ষে 2H আসার সম্ভাবনা। চলো বলো, কমপক্ষে, কমপক্ষের কথা না মানে কি, আমাদের কমপক্ষে 2 টাকা দিতে হবে, বেশি দিলে সমস্যা নাই, কমপক্ষে কিন্তু 2 এর নিচে যাওয়া যাবে, মানে যেগুলোর মধ্যে 2টা এস আছে এদেরকে কাউন্ট করতে হবে, এবং যেগুলোর মধ্যে 3টা এস আছে ওইটাও কাউন্ট করতে হবে, কারণ কমপক্ষে বলছি। তাহলে 2টা এস আছে, হুম 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 2 এর নিচে যাওয়া যাবে, কমপক্ষে কথাটা বলছি। তাহলে আমাদের রেফারেন্সে কি কি লিখবো? এইচ 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 3টা এস আছে, এইচ এইচ টি, তারপরে এইচ টি এইচ 2টা ডি এস আছে, তারপরে টি এইচ এস আর হবে। ওকে, তাহলে 4/8 ইকুয়াল হচ্ছে হাফ। মোটামুটি এখানে কমপক্ষে নিয়ে তো আমি আরো কোশ্চেন করতে পারি, এই বড় জোর কমপক্ষে দিয়ে ম্যাথ আসতে পারে। চলো, সম্ভাবনার ম্যাথ গুলাতে যখন সিকিউ হবে, সিকিউর ম্যাথের গতে মূলত এই প্যাটার্নের ম্যাথ গুলা থাকে। 90% সিকিউ নিয়ে যখন তুমি অ্যানালিসিস করবা দেখবা প্রায় 90% এর মধ্যেই কি লাস্টের কোশ্চেনটা এটা থাকে। খ নাম্বার কোশ্চেনটা প্রবাবিলিটি দেয়, 2টা ছক্কা 3টা মুদ্রা এরকম ব্যাপার স্যাপার গুলা দিবে। কথা কি বুঝতে পারছো? তারপরে একটু আগে যে করালাম না বড় জোরের ম্যাথ গুলা, কমপক্ষের ম্যাথ গুলা, এগুলা খতে দেয়। কতে অনেক সময় সংজ্ঞা দেয়, কিছু সংজ্ঞা আছে তোমাদের বইয়ের প্রথমে, সেগুলো আমি লাস্টে বলে দিব। আচ্ছা, প্রশ্ন বলছে কোন একজন লোকের ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। মানে প্রশ্ন হচ্ছে 5/9 ব্যাপারটা আসলে কি। মনে করো তুমি সিদ্ধান্ত নিচ্ছ ঢাকা থেকে রাজশাহীতে যাবা, এখন ঢাকা থেকে যখন তুমি রাজশাহীতে যাবা, এখন তুমি চিন্তা করবা আমি কোন কোন রাস্তা দিয়ে যেতে পারি। তাহলে ট্রেনে যেতে পারি, একটা রাস্তা। তারপরে আমি কি করতে পারি, দিনাজপুরে আমি বাসে যেতে পারি। হ্যাঁ, তোমার কি রাজশাহী হতে, আচ্ছা দেখ ও পরেরটা বলে না, ওরা একটা কথা বলছে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি 5/9। একটা কথাটা একটু বুঝো। তাহলে এখন অন্য রাস্তাও তো আছে, ওই রাস্তাটার নাম ওরা বলে নাই, তুমি সেটা বাস মনে করতে পারো। প্রশ্ন যেহেতু ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনের পরে অন্য রাস্তাটার কথা বলে নাই, তাহলে আমরা লিখবো ট্রেনে নয়। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 5/9 হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1 - 5/9, যোগ বিয়োগ করলে কি 4/9। অবশ্যই এই দুইটার যোগফল 1 হবে, 1ই তো হয় নাকি, মানে কোন এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1। এখন 1 বলতে হচ্ছে কি, মানে এটা হচ্ছে প্রবাবিলিটি বোঝানো হচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজে যদি তুমি কাউন্ট করো এটা 100%। ওকে, আচ্ছা, এখন 2 নাম্বার কথা, রাজশাহী হতে দিনাজপুরের বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। তাহলে আমি রাজশাহী হতে দিনাজপুর তো অন্য মাধ্যমে যেতে পারি, মনে করো প্লেনে যাব অথবা তোমার ট্রেনে যাব যদি ট্রেনের রাস্তা থাকে। এখন যেহেতু ওরা অন্য রাস্তার কথা বলে নাই, অন্য যানবাহনের কথা বলে নাই, তাহলে আমরা বাসে 9 কনসিডার করব। তাহলে বাসে 9 কত হবে, 1 - 2/7 ইকুয়াল কি 5/7। একটা জায়গা থেকে অন্য একটা যাওয়ার রাস্তা অ্যাটলিস্ট 2টা হইতে হবে। যদি প্রশ্নকর্তা 2টা বলে দেয় ভালো কথা, নয়তো আরেকটা তোমাকে তৈরি করে নিতে হবে। কিভাবে? ট্রেনে, ট্রেনে নয়, বাসে, বাসে নয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন
কতে প্রশ্ন করছে লোকটি ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত। গত কোনো একটা ক্লাসের মধ্যে বলছিলাম এবং কিন্তু থাকলে গুণ হয়, এই সেই ম্যাথ। এই এবং মানে দুইটা অঙ্ক না, আমরা অঙ্ককে সেপারেট করার জন্য এবং ইউজ করি না, এটা এবং এটা। এই সম্ভাবনা অঙ্কের মধ্যে এবং মানে কি এটা এবং এটা, অর্থাৎ কি এই দুইটা সম্ভাবনাকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। এবং কিন্তু থাকলে গুণ অথবা থাকলে কি যোগ, কথাটা যেন মনে থাকে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রবাবিলিটি ট্রি আঁকবো। দেখেন সবাই দেখেন, প্রবাবিলিটি ট্রি। তাহলে সে যাত্রা শুরু করছে কোথা থেকে, ঢাকা থেকে। দেখো এই হচ্ছে ঢাকা, সে যাবে কোথায়, রাজশাহীতে। অ্যাটলিস্ট দুইটা রাস্তা হইতে হবে। প্রশ্নকর্তা তিনটা যদি বইলা দেয় দিল, কিন্তু প্রশ্নকর্তা একটা বলে দিলে আরেকটা তোমাকে তৈরি করে নিতে হবে। তাহলে এই হচ্ছে রাজশাহী, এটাও রাজশাহী। তাহলে প্রথম সে কিসে গেছে, ট্রেনে গেছে। তাহলে উপরেরটা এইখানে লিখবা ট্রেনে। বলো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/9। তাহলে নিচেরটা কি হবে, ট্রেনে নয়। তাহলে ট্রেনে নয়, ট্রেনে নয় কত হবে, 1 - 5/9, তাহলে 4/9 একবার লিখে ফেলছি। এখন সে রাজশাহী হতে কই যাবে, দিনাজপুর, দিনাজপুর। ওকে, তাহলে এটা হবে বাস, এটা বাস নয়। বাস হচ্ছে 2/7, তাহলে বাস নয় কত হবে, 5/7। এইটুক করতে পারছো মানে তোমার অঙ্ক শেষ। হ্যাঁ, এটা দিনাজপুর। যদি সে ট্রেনে না যায় তাহলে এটা তো দিনাজপুরে যাবে, তাহলে এটা হচ্ছে দিনাজপুর। আচ্ছা, ওই জিনিসটা জাস্ট কপি করে লিখে দিবা। একটা হচ্ছে তোমার বাস, বাস নয়, বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, বাসে না যাওয়ার সম্ভাবনা 5/7। এখন প্রশ্ন হচ্ছে লোকটির ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে নয়। হ্যাঁ বলো, লোকটি ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 4/9। এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, প্রথম তোমরা এই দুইটা আলাদা আলাদা করে লিখবা। অতএব লোকটির ঢাকা হতে রাজশাহীতে, ঢাকা হতে রাজশাহীতে তোমার ট্রেনে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। ম্যাথ করা দরকার আছে, অলরেডি তো আমরা জানি কত, তোমার 4/9। এই হচ্ছে 4/9, কথা বুঝো। এবং দিয়ে তো দুইটা অঙ্ক বলছে, আগে আমরা আলাদা করে বের করব, তারপর রাজশাহী হতে দিনাজপুরে। অতএব লোকটির রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা কত হবে, 2/7। এখন ফাইনালি উত্তর লিখবা, প্রশ্নটা দেখে জাস্ট কপি করো। অতএব লোকটির তোমার ঢাকা হতে রাজশাহীতে, ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে নয়, ট্রেনে নয়। এবং এই এবং মানে কি গুণ কিন্তু, এবং রাজশাহী হতে, রাজশাহী হতে দিনাজপুরে, দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা। বলো কি করব, আলাদা করে দুটা সম্ভাবনা বের করছি না, একটা 4/9, একটা কি 2/7। এই দুটারে গুণ করে দিব, কারণ আমরা আগে থেকে জানি এবং থাকলে কি হয়, গুণ হয়। তাহলে 4/9 ইন্টু 2/7, কাটাকাটি গেলে করবা, নতুবা 8/63। ওকে, আচ্ছা পরে আরেকটা, এটা হচ্ছে আমাদের কয়ের সলভ হইলো, এটুকু আমরা কয়ের জন্য করলাম। হতে বলছে লোকটি রাজশাহীতে ট্রেনে, কিন্তু
তোমার এটা কিন্তু এবং ছিল, আর এটা কি কিন্তু। এবং কিন্তু থাকলে কি হবে, গুণ। কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা, আগে তোমরা লোকটার রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা লিখবা, তারপরে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা লিখবা, তারপরে দুইটা একসাথে কি গুণ করবা, না ভাঙা ভাঙা করবা। আচ্ছা আমরা ভাঙাই করতেছি। খ নাম্বার, অতএব লোকটির ঢাকা হতে কোথায় জানা যাবে সে, রাজশাহী, রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত বলো, 5/9। এই হচ্ছে একটা। তারপরে হচ্ছে লোকটির রাজশাহী হতে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা কত ছিল, 5/7। এখন জাস্ট দেখে প্রশ্নটা লিখবা। প্রশ্নে কি আছে, লোকটির রাজশাহীতে ট্রেনে, কিন্তু লোকটির রাজশাহীতে ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা। বলো কি হবে, এই দুইটা গুণ 5/9 গুণন 5/7 ইকুয়াল 25/63। আমি একটু কথাগুলোর অঙ্ক শেষ হয়েছে, এটা তুলবা। এখন আমি একটু মডিফাই করতেছি, যদি এখানে কিন্তু না থেকে অথবা থাকতো, তাহলে আমি অঙ্কটা এইভাবেই করতাম, লোকটি ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি এত। এইখানে কিন্তুর জায়গায় যদি অথবা থাকতো, গুণের জায়গায় আমি কি দিতাম, প্লাস দিতাম। কথা কি বুঝতে পারছো, এটা একটু লিখে নিবা। আচ্ছা আরেকটা ব্যাপার মডিফাই করি, সেটা হচ্ছে লোকটির রাজশাহীতে ট্রেনে, কিন্তু দিনাজপুরে এখানে বাস নাই, বাস না থেকে প্লেন আসছে, মূল অঙ্কের মধ্যে প্লেন আছে, তখন তোমরা এখানে কি লিখতা, লোকটির ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। এখন লোকটির রাজশাহীতে দিনাজপুরে বাস না লিখে এখানে কি প্লেন লিখতাম, তো প্লেনে যাওয়ার সম্ভাবনা কত, তার তো প্লেনে যাওয়ার সম্ভাবনা শূন্য না, প্লেন তো এই অঙ্কের মধ্যে ছিলই না, তাহলে প্লেন যদি অঙ্কের মধ্যে না থাকে তাহলে তার সম্ভাবনা অলওয়েজ কি হবে, শূন্য হবে। তাহলে এই অঙ্কের মধ্যে প্লেনের ব্যাপারটা জিরো, যেই জিনিসটা নাই তার সম্ভাবনা অলওয়েজ শূন্য। আর এখানে নাই বলতে ট্রেনে নয় ব্যাপারটা অন্য জায়গায় হইতে পারে। এখন তোমরা চাইলে এখানে ভ্যাটু দিতে পারো, সেটা তো প্ল্যানও হইতে পারে। এখন সেটা যে এক্স্যাক্টলি প্ল্যানই হবে তুমি কিভাবে জানো, সেজন্য যেই যানবাহনের কথা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে না, তার যাওয়ার সম্ভাবনা কি, শূন্য। তাহলে যদি কিন্তু থাকে, তাহলে এখানে কি করব, 5/9 গুণন হচ্ছে কি 0, অথবা থাকলে 5/9 যোগ হচ্ছে কি 0। তোমরা কথা কি বুঝছো, যেই যানবাহন থাকবে না সেটাতে যাওয়ার সম্ভাবনা সর্বদা কি হবে, শূন্য হবে। মোটামুটি বলতে পারো এই চ্যাপ্টার কমপ্লিট, যদিও 16, 17, 18 কিছু ম্যাথ আছে, এগুলো আমরা করব। ওকে চলো।